আচ্ছা ঠিক আছে, সিঙ্গেল ফুটিংটা এর আগের দিন তোমাদের দেখানো হয়েছিল, আজকে শুরু করি আবার। আচ্ছা, সো লাস্ট দিন আমরা অ্যাকচুয়ালি দেখেছিলাম যে কিভাবে একটা সিঙ্গেল ফুটিং যদি আমাদের একটা কলামের নিচে ডিজাইন করতে হয়, সেটা যে কিভাবে আসলে আমরা ডিজাইন করব। তো আজকে ওইরকম একই রকম একটা প্রবলেমই দেখব, যে ক্ষেত্রে আমাকে সিঙ্গেল ফুটিং ডিজাইন করতে হবে, কিন্তু গতবার আমরা যেটা করছিলাম যে একটা স্কোয়ার ফুটিং ডিজাইন করছিলাম। আর এই ক্ষেত্রে আমরা যেটা করব, স্লাইটলি একটু চেঞ্জ করে স্কোয়ার ফুটিং না করে হালকা একটু রেক্টেঙ্গুলার শেপের ফুটিং কিভাবে ডিজাইন করে সেটা আজকে দেখার চেষ্টা করি। তো ফার্স্টেই আমাদের যেটা আছে দেখো, বলা হচ্ছে যে একটা 20 ইঞ্চি এবং 15 ইঞ্চি কলাম, এটাকে 200 কিপ ডেড লোড এবং হচ্ছে 80 কিপ লাইভ লোড ক্যারি করতে হবে। অ্যালাইবল বেয়ারিং ক্যাপাসিটি দেওয়া আছে হচ্ছিল 3.5 কেএসএফ। আর এই যে ফুটিংটা ডিজাইন করব, এটাকে বলা আছে যে আমার মাটির যে লেভেল আছে তার থেকে 6 ফিট নিচে হলো তার বেসটা থাকবে। তো ডিজাইন করতে বলছে যে আইসোলেটেড ফুটিং বাই ইউএসডি মেথড, এফসি প্রাইম হচ্ছিল 4 কেএসআই আর এফও হচ্ছিল 60 কেএসআই দেওয়া। আর ফাইনালি বলছে যে ইলাস্ট্রেট ইউর অ্যান্সার বাই লংগিটিউডিনাল সেকশন শোয়িং রিইনফোর্সমেন্টস। আমাদের এটা বেসিক্যালি করতে হবে। এখন ফুটিং ডিজাইনে আমরা কি কি জিনিস অ্যাকচুয়ালি করছিলাম, তোমরা কি দেখছো এর আগের প্রবলেমটা? তোমাদের কাছে কথাবার্তা মনে হচ্ছে একটু কম, তোমরা কি টায়ার্ড বেশি? জি স্যার। কয়টা থেকে ক্লাস করতেছো? 11টা থেকে স্যার। 11টা থেকে টানা ক্লাস হয়ে যাচ্ছে। জি স্যার। তো এই দিনের ক্লাসটা আমি ম্যাক্সিমাম দিন দেখতেছি যে তোমাদের মানে সব টায়ার্ড, কোনো কথাবার্তা বলো না, ইন্টারাকশনে নাই। যাই হোক, এখন রুটিন অনুযায়ী তো ক্লাস করতেছি, ক্লাসটা একটু করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে একটা ফুটিং ডিজাইন আমরা কি কি প্যারামিটার আসলে ডিজাইন করতে হয়। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে যে ফুটিং এর নির্দিষ্ট একটা এরিয়া ডিটারমাইন করতে হবে। সো এরিয়া ডিটারমাইন করার পরে আমাদের যেটা খেয়াল করতে হবে যে আমি এখানে ডেপথ কতটুকু দিব। সো আমাদের ডিটাকে ডিজাইন করতে হবে, যেটা বেসিক্যালি তোমাদের যদি মনে থাকে আমরা শেয়ার থেকে ডিজাইন করি। আর ফাইনালি যেটা করতে হয় যে স্টিলের যে রিইনফোর্সমেন্ট, সেই রিইনফোর্সমেন্টটা ডিজাইন করতে হয় ফ্লেক্সার থেকে। সো এই তিনটা জিনিস হচ্ছিল বেসিক্যালি আমরা একটা ফুটিং ডিজাইন যখন করব তখন বের করার ট্রাই করি। তো ফার্স্টে আমরা দেখি যে আমাদের ফুটিং এর রিকোয়ার্ড এরিয়া কত। সো ফুটিং এর রিকোয়ার্ড এরিয়া আমরা বলছিলাম যে সার্ভিস লোড ডিভাইডেড বাই কিউই, যেটা হচ্ছিল নেট প্রেশার। এটা হচ্ছিল নেট প্রেশার আর এটা হচ্ছিল সার্ভিস লোড। সো সার্ভিস লোড আমাদের হচ্ছিল ডেড লোড প্লাস লাইভ লোড, দ্যাটস মিন 200 কিপ এবং 80 কিপ যে লোডটা আমরা এখানে দেওয়া আছে সেটা দিয়ে করব। সো এটাকে ইউনিট কনভার্ট করার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ডিভাইডেড হচ্ছিল নেট প্রেশার কতটুকু কাজ করতেছে। সো নেট প্রেশার আগেও যেটা বলছিলাম যে আমাদের এখানে নেট প্রেশার হবে হচ্ছিল অ্যালাউয়েবল যে প্রেশারটা আছে সেইটা মাইনাস হচ্ছিল সয়েল যতটুকু প্রেশার এখানে দিচ্ছে, সেই প্রেশারটা আমরা মাইনাস করে নিই জেনারেলি। তো 6 ফিট সয়েল যেটা হচ্ছিল 125 পিএসএফ হচ্ছিল ইউনিট ওয়েট, সেটার এখানে প্রেশার দেবে হচ্ছিল হাইট ইন্টু তার ইউনিট ওয়েট, সো 6 ইন্টু 125। তো আমরা যদি অ্যালাউয়েবল প্রেশার থেকে এই সয়েলের প্রেশারটা বাদ দিই, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি আমাদের নেট প্রেশার। সো এই নেট প্রেশারটা আমরা এখানে ব্যবহার করব। সো নেট প্রেশার দিয়ে ডিভাইড করলে টোটাল সার্ভিস লোডটাকে আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের কত ফিট স্কোয়ার হচ্ছে হলো এই ফুটিংটা প্রয়োজন হবে। তো এরপরে আমাদের যেটা করতে হবে যে ফুটিং এর এরিয়া পেয়ে গেলাম, এখন ফুটিং এর সাইজটাকে বের করতে হবে। তো সাইজ বের করতে গেলে আমাদের দুইটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা কি স্কোয়ার করব নাকি হচ্ছিল রেক্ট্যাঙ্গুলার শেপের করব।
সো এখানে জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের এর আগের যে প্রবলেমটা ছিল এখানে কিন্তু কোথাও রেক্ট্যাঙ্গুলার ফুটিং বা এরকম কিছু বলা নাই। সো আমাদের এই সাইজটা আসলে ডিপেন্ড করবে কলামের উপর ডিপেন্ড করবে। কলামের যে সাইজ আছে সেটা, কলাম যদি স্কোয়ার হয় আমরা ট্রাই করব আমাদের ফুটিংটাকেও স্কোয়ার করার জন্য, আর কলামটা যদি রেক্ট্যাঙ্গুলার হয় আমরা ট্রাই করব আমাদের ফুটিংটাকে একটু রেক্ট্যাঙ্গুলার শেপে নিয়ে যাওয়ার জন্য। সো আমাদের এখানে ফার্স্টে দেখো যে আমরা যদি এটা এরিয়াটা দেখি, এরিয়াটা অ্যারাউন্ড 100 ফিট স্কোয়ার। সো আমি যদি এটাকে রুট ওভার করি 101.8কে, এটা নিয়ার অ্যাবাউট 10 ফিটের মতো আসবে। তার মানে যদি একটা স্কোয়ার শেপের আমি ফুটিং নিতাম তাহলে আমি 10 ফিট বাই 10 ফিট হয়তো বা নিতে পারতাম। ঠিক আছে, তো আমাদের চেষ্টা হবে হচ্ছিল যেহেতু আমাদের কলামটা হচ্ছিল রেক্টেঙ্গুলার শেপের, সো আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার তোমার হচ্ছে হলো ফুটিং ডিজাইন করব, এবং 10 ফিট বাই 10 ফিট দিলেও দেখতে পাচ্ছ যে এটা আসলে 100 হবে। ফুটিং এর এরিয়াটা আমাদের দরকার হচ্ছিল 101 এর মতো। তো আমরা চিন্তা করলাম যে আমরা একটু বাড়ায় দিই, একদিকে 10.5 ফিট দিই। সো 10.5 ফিট, আর একদিকে হচ্ছিল 9.75 ফিট। এখন কথা আসতে পারে যে কিভাবে আমি চিন্তা করলাম যে 0.5 0.75। জেনারেলি যখন আমরা ফুটিং ডিজাইন করি, ফুটিং এর ডাইমেনশন গুলো হচ্ছে হলো নিয়ারেস্ট 3 ইঞ্চ, সেইভাবে চিন্তা করা হয়। সো 0.25, 0.5, সে আমি 10 এর রেসপেক্টে যদি বলি 10.25 বা 10.5, 10.75 অর 11 ফিট। সো এরকম 3 ইঞ্চের যে গুণিতকগুলো আছে আমরা জেনারেলি সেইভাবে চিন্তা করি যে ফুটিং এর এরিয়া যখন ডিফাইন করি। তো সবসময় নিয়ারেস্ট 3 ইঞ্চিটা কনসিডার করবো। তাহলে আমরা ধরলাম হচ্ছিল আমাদের 10.5 ফিট আর 9.75 ফিট। রাউন্ডিংটা বুঝলাম না, এটা আরো বলবেন? কোন জায়গাটা বুঝো নাই বলো? এই যে রাউন্ড টু নিয়ারেস্ট 3 ইঞ্চ, এটা নিয়ারেস্ট 3 ইঞ্চ বলতে ধরো আমাদের এখানে যদি আমি চিন্তা করি যে এটা আমাকে বের করতে হবে, যে ধরো আমি এটাকে আগে রুট ওভার করি। সো স্কোয়ার রুট হচ্ছিল 101.81। সো এটা স্কোয়ার রুট করলে এক্সাক্ট ভ্যালু আসে হচ্ছিল 10.1। এটা যদি রুট ওভার করি তাহলে এক্সাক্ট ভ্যালু আসে 10.1 ফিট। তো আমরা 10.1 ফিটটা বেসিক্যালি রাখি না। যখন ফুটিং আমরা ডিজাইন করি তখন তোমার এই যে ডাইমেনশনগুলো কখনো 10.1 ফিট রাখি না। আমরা জেনারেলি যেটা করি যে 10 ফিট 3 ইঞ্চ, অথবা 10 ফিট 6 ইঞ্চ, অথবা 10 ফিট 9 ইঞ্চ, অথবা 11 ফিট, এরকম ভাবে যাই। সো আমাদের মিনিমাম দরকার হচ্ছিল 10.1 দরকার, তাহলে আমরা এটার কনসিডারেশনে নিলাম যে 10.25 ফিট। সো যদি সে তোমার কথার কথা এটা 10.4 হইতো সে, তাহলে তুমি কোনটা নিতে বলো এখন? আমি এখানে 10.5 নিছি। সো এখানে 10.4ও যদি হতো তুমি 10.5 নিতে পারো। সহজভাবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছিল যে 3 ইঞ্চির গুণিতক নেবা। এখন তোমরা কোশ্চেন করতে পারছো স্যার এখানে 10.25 তো নিতে পারতাম, নেওয়া যেত না ইচ্ছা করলে? জি স্যার। নিয়ারেস্ট 3 সেটাও নেওয়া যেত, কিন্তু আমি যেটা বেসিক্যালি এখানে তোমাদের দেখাতে চাচ্ছি সেটা হলো আমরা একটু রেক্টেঙ্গুলার শেপের দিকে যাচ্ছি। সো এই জন্য আমরা একদিকে একটু বাড়ায় নিছি যে 10.5। কেউ যদি 10.25 দাও সেটাও ভুল হবে না, সো সেটাও ঠিক আছে। সো আমি এখানে রেক্টেঙ্গুলার শেপ করার জন্য একদিকে 10.5 দিছি আর একদিকে ছিল 9.75 দিছি। এটা ডিজাইনার হিসাবে তোমার চয়েস আছে, তুমি 10.25 দিতে পারো। আচ্ছা, তো এখানে যদি 10.5 আর এটা যদি 9.75 ধরি তাহলে তোমার এরিয়াটা মোটামুটি 101-এর চেয়ে বড় আসে। সো তুমি এটা তোমার নিজের উপর ডিসিশন যে তুমি কত সাইজের ফুটিংটা ধরবা। ঠিক আছে, স্কোয়ার ফুটিং আমাদের জন্য ইজি, জাস্ট খালি আমরা স্কোয়ার রুট করে যত আসে সেটাকেই দুই দিকে দিয়ে দিই আর কি। বাট যেহেতু আমি রেক্ট্যাঙ্গুলার আমার সাইজটা, যে ফুটিং এর যে সাইজ সেটা রেক্ট্যাঙ্গুলার করব, কারণ হচ্ছে আমাদের কলাম যেটা আছে কলামটা একটু রেক্ট্যাঙ্গুলার শেপের, এই কারণে আমরা একটু রেক্ট্যাঙ্গুলার করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে আমাদের এল এবং বি হচ্ছে হলো এত ফিট করে হবে। সো নেক্সট আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে হলো যে নিচে
ডিজাইন প্রেসার কত, ডিজাইন প্রেসারটা আমরা বের করব। সো ডিজাইন প্রেসার, সো ডিজাইন প্রেসারটা আমরা জেনারেলি জানি যে আলটিমেট প্রেসার হয়। সো আলটিমেট প্রেসারের ক্ষেত্রে আমাদের টোটাল আলটিমেট লোড পিইউ ডিভাইডেড বাই হচ্ছে হলো ফুটিং এর যে এরিয়াটা প্রোভাইড আমরা করব সেটা। তো পিইউ হচ্ছে হলো 1.2 ইন্টু ডেড লোড প্লাস হচ্ছে হলো 1.6 ইন্টু লাইভ লোড ডিভাইডেড হচ্ছে হলো এরিয়া। এরিয়া আমরা এখানে যেহেতু 10.5 এবং 9.75 ধরছি, সো আমরা ওইটা ইউজ করব। সো ইউজ করলে আমাদের আসতেছে হচ্ছে হলো 3.6 কেএসএফ। তো এই যে লোডটা আছে বা এই ডিজাইন প্রেসারটা আছে, এটার জন্য বেসিক্যালি আমাকে রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে। যখন আমরা রিইনফোর্সমেন্ট ডিজাইনে যাব তখন এই প্রেসারটা দিয়ে আমরা ডিজাইন করব। আচ্ছা, তো নেক্সট আমাদের যেটা কাজ হয়, আমরা যেটা বলছিলাম যে ফার্স্ট এরিয়া বের করে দেন হচ্ছে হলো যে ইফেক্টিভ ডেপথ কত হবে। সো এই ইফেক্টিভ ডেপথটা আমরা বের করব। সো ইফেক্টিভ ডেপথ আমরা গতবার যখন স্কোয়ার ফুটিং দেখছিলাম তখন দেখছিলাম যে আমরা হচ্ছে ফার্স্টে একটা ভ্যালু অ্যাসিউম করে নিব, যে আমরা তো জানি না আসলে ডি কত ধরতে হবে। তো গতবারের মতো আমরা এখন যেটা করব যে 2 ইন্টু রুট ওভার এ এটাকে অ্যাসিউম করব। সো 2 ইন্টু রুট ওভার এরিয়া, তো এরিয়াটা হবে হচ্ছে হলো ইন ফিটে, প্রতিটা ডাইমেনশন ফিটে হবে। আর যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা কনসিডার করবো হচ্ছে ইঞ্চিতে। সো এটা আমি বলছিলাম যে এটা থিওরিটিক্যাল না, এটা হচ্ছে একটা থাম্বস রুল। সো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ডি অ্যাসিউম করি হচ্ছে 20 ইঞ্চি, আমরা এটা দিয়ে স্টার্ট করতে পারি। তো এই ডি অ্যাসিউম করার পরে আমাদেরকে শেয়ার চেক দিতে হবে, যেখানে কি টাইপের ফেলিওর হতে পারে, পাঞ্চিং ফেলিয়ারে তার ক্যাপাসিটি কত, বিম শেয়ারে তার ক্যাপাসিটি কত। এই দুইটা চেক দিয়ে যদি দেখি যে যে ডেপথ আমি প্রোভাইড করতেছি সেটা এডিকুয়েট, তাহলে আমাদের মোটামুটি ডি যেটা ধরছি এটার করেসপন্ডিং আমরা টোটাল থিকনেস যেটা সেটা বের করব। আচ্ছা, গেল এই পর্যন্ত যে আমাদের ডি আমরা একটা অ্যাসিউম করতে পারলাম। নেক্সট কাজ হচ্ছে হলো শেয়ারের জন্য আমাকে চেক দিতে হবে যে পুরো ফুটিং যেটা আমরা ডিজাইন করতে চাচ্ছি এই ডেপথের জন্য সে শেয়ার ক্যাপাসিটি এডিকুয়েট আছে কিনা। সো প্রথমে আমাদের যেটা করতে হবে যেটা হলো ফুল ফুটিং এর এরিয়াটা, এল হচ্ছে হলো আমাদের 10.5 ফিট, এটা 126 ইঞ্চি, আর এদিকে হচ্ছিল 9.75 ফিট, আমাদের আসলে 117 ইঞ্চি। তো কি কি ভাবে করতে হয় চেক তোমাদের কি মনে আছে গতটা যে দেখছিলাম স্কোয়ার ফুটিং এর ক্ষেত্রে? তোমরা কি ক্লাস লেকচার গুলো দেখতেছো সবাই? স্যার রেগুলার না। স্যার রেগুলার দেখা হয় না স্যার। কেন রেগুলার দেখতেছো না কেন? স্যার এই অ্যাসাইনমেন্ট ল্যাব রিপোর্ট স্যার লিখতে স্যার আর কত সময় দেখা হয় না। না, আমি যে বুঝাচ্ছি এই বুঝানোটা তোমরা কবে দেখবা? ক্লাস টেস্ট দিলে তারপরে? স্যার এমনি দেখা হয়েছে, একটু লেটে দেখা হয় এই স্যার আর কি। লেটে দেখা হলে সমস্যাটা কি আমি বলি, আরসিসি কোর্সটার ব্যাপারটা এরকম যে তুমি যদি কন্টিনিউয়াসলি কনসেন্ট্রেশন না দাও তাহলে কিন্তু পরের ক্লাসগুলো ধরতে পারা একটু কঠিন হয়ে যায়। যেমন আমি এখন ক্লাসগুলো চাচ্ছি একটু ইন্টারেক্টিভ হওয়ার জন্য, যে আমি কোনো কিছু জিজ্ঞেস করলে তোমরা হয়তো বলতে পারবা। তো আমি যদি জাস্ট একতরফা বলেই যাই যে এটা এইভাবে এইভাবে এইভাবে, ক্লাসটা তোমাদের জন্য খুব একটা মানে লাভজনক হবে না। হয়তো ভিডিও দেখে পরে তোমরা এটাই রিকল করতে পারবা, কিন্তু ক্লাসটা যদি সাথে সাথে পড়াশোনা করো সেটা মানে একটু ভালো হয়, কষ্ট হলেও সেইভাবে একটু চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যেটা করতে হবে ফার্স্টে পাঞ্চিং শেয়ার চেক দিতে হবে, দেন হচ্ছে হলো বিম শেয়ার চেক দিতে হয়। প্রথমেই আসি যে আমরা পাঞ্চিং শেয়ারটা কিভাবে চেক দিব। সো এই ক্ষেত্রে আমাদের এই যে ফুটিং এরিয়া পুরোটা আছে, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশনটা কোথায় এবং তার ডাইমেনশন কত, এই ক্রিটিক্যাল সেকশনটাকে বের করতে হবে। তো ক্রিটিক্যাল সেকশন জেনারেলি হয় হচ্ছে আমাদের যে কলাম থাকে, কলাম থেকে d/2 ডিস্টেন্সে।
সো আমরা আগের স্লাইডে যেটা দেখে আসলাম যে আমরা ডি ইকুয়াল টু 20 ইঞ্চি ধরবো। সো ডি বাই 2 হচ্ছে আমাদের জন্য 10 ইঞ্চ। তো একইভাবে আমরা যদি চিন্তা করি এই দিকে ডি বাই 2 হচ্ছিল 10 ইঞ্চ, আবার একইভাবে এইদিকেও ডি বাই 2 তার মানে হচ্ছিল 10 ইঞ্চ করে। সো আমাকে এখন এই যে পাঞ্চিং এরিয়া যেটা, এই এরিয়াটার প্রতিটা সাইডের ডাইমেনশনটাকে বের করে ফেলতে হবে। তো দেখি ফার্স্টে হরাইজন্টাল দিকে কত হবে। সো 20 ইঞ্চি প্লাস হচ্ছিল এখানে 10 ইঞ্চি হবে, এখানে হচ্ছিল 10 ইঞ্চি হবে। সো টোটাল 40 ইঞ্চি হচ্ছিল আমাদের এই দিকের সাইডটা, আর এদিকের সাইডটা হবে হচ্ছিল কলাম হচ্ছিল 15 ইঞ্চি, আর এদিকে 10 ইঞ্চি, এদিকেও আবার একইভাবে 10 ইঞ্চি হবে। সো 15, 10 আর 10 তাহলে হচ্ছিল 35 ইঞ্চ টোটাল। তো এই যে ক্রিটিক্যাল জোনটা আছে, এই ক্রিটিক্যাল জোনটা আমাদের ক্যালকুলেট করতে হবে, যেহেতু আমরা পাঞ্চিং শেয়ার চেক দিব। তো এখন দেখি যে ক্যাপাসিটি এবং ডিমান্ড কিভাবে বের করব শেয়ারের ক্ষেত্রে। তো এখানে যে শেডেড এরিয়াটা আছে, এই শেডেড এরিয়াটা হচ্ছে হলো লোডিং এর এরিয়া, যে কতটুকু জায়গা জুড়ে আসলে আমার শেয়ারের ফোর্সটা আসবে। তো শেয়ার ফোর্স আসবে কোথায় থেকে? নিচ থেকে যে ডিজাইন প্রেসারটা আসতেছে কিউ ইউ পরিমাণ, ঠিক আছে, বটম থেকে, সেটাই হচ্ছিল আমার কিউ ইউ হচ্ছিল ডিজাইন প্রেসার। সো সেই প্রেসার ইনটু হচ্ছে হলো যে এরিয়াতে লোডটা আসতেছে, সেটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছিল আমাদের যে ডিমান্ড আছে সেটা। তার মানে ফুটিং এরিয়া মাইনাস হচ্ছে হলো পাঞ্চিং এর যে এরিয়াটা আছে। আমি যদি মার্ক করি তাহলে এই পুরো জায়গাটা শেড করা যে জায়গাটা আছে, এই যে লাল দাগ দেওয়া যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরো জায়গায় যতটুকু ফোর্স মানে প্রেসার ইনটু হচ্ছে হলো এরিয়া আমরা যদি করি তাহলে আমরা ডিমান্ড পেয়ে যাব। তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে হলো ডিমান্ড বের করতে হবে। সো ডিমান্ড VU2 হচ্ছিল কিউ ইউটা ছিল আমাদের 3.6 KSF ইনটু হচ্ছিল এরিয়া, তাহলে এরিয়া হবে হচ্ছিল 10.5 ইনটু 9.75 ফুল ফুটিং এরিয়া যেটা আছে, মাইনাস হবে হচ্ছিল এই ভিতরের ছোট এরিয়াটা। ছোট এরিয়াটার ডাইমেনশন হচ্ছিল 35 ইঞ্চি এবং 40 ইঞ্চি। সো ডিভাইড করলাম দুইটাকে 12 দিয়ে ফিটে কনভার্ট করার জন্য। তো এখান থেকে আমাদের আসলো যে 333 কিপের মতো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ডিমান্ড। দেন আমাদের কাজ হচ্ছে হলো যে ক্যাপাসিটি কত সেটা বের করা। তো এটা যেহেতু আমাদের ক্রিটিক্যাল জোন, এই যে নিচে নীল রঙের যে লাইনটা দেখতে পাচ্ছ ক্রিটিক্যাল সেকশনের, তো এইটার টোটাল পেরিমিটার লাগবে আমার। টোটাল যে পেরিমিটারটা আছে, টোটাল পেরিমিটার লাগবে। টোটাল পেরিমিটারটাকে আমরা জেনারেলি বি নট দিয়ে ডেজিগনেট করছিলাম আগে। তো সেই ফর্মুলাটা ছিল হচ্ছে হলো 4/5√/FC ইন্টু বি নট ডি। তো বি নট কত হবে? পেরিমিটার যদি আমি দেখতে চাই, যেহেতু এটা রেক্টেঙ্গুলার শেপ, আমি 2 ইন্টু 35 ইঞ্চ প্লাস হচ্ছে হলো 40 ইঞ্চ। সো টোটাল পেরিমিটার হবে হচ্ছে হলো এটা। তো এটাই জাস্ট বের করা ছিল আমাদের। সো 4 ইন্টু 5 ইন্টু √/FC হলো 4 KSI ছিল, আর এটা হচ্ছে হলো বি নট ইন্টু হচ্ছে হলো ডি, ডিভাইডেড হচ্ছিল 1000 দিলাম আমি জাস্ট ইউনিটটা কনভার্ট করার জন্য। তাহলে আমাদের আসতেছে 569 কিপ। এখন এটা হচ্ছিল আমাদের জন্য ক্যাপাসিটি। তাহলে ডিমান্ড এবং ক্যাপাসিটির মধ্যে সম্পর্কটা কি আসলো দেখো, যে ডিমান্ড হচ্ছে হলো লেস দ্যান ক্যাপাসিটি। তাহলে আমাদের কি করতে হবে এখন? ডেপথ কি এডিকুয়েট নাকি চেঞ্জ করতে হবে? Adequate, sir. এডিকুয়েট। তো এখানে একটা জিনিস একটু তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে হলো এখানে দেখো যে 330-এর মতো হচ্ছিল তার ডিমান্ড, কিন্তু অলমোস্ট ডাবল হচ্ছিল তার ক্যাপাসিটি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় হবে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, এখন আমরা যেহেতু জাস্ট একটা ম্যাথের মতো এটাকে করতেছি, আমরা হয়তো বলতে পারবো যে ডেপথ এডিকুয়েট আছে, সো আমাদের আর ডি চেঞ্জ করতে হবে না, দ্যাটস মিন বাড়াইতে হবে না, ডিটা এডিকুয়েট। কিন্তু প্র্যাকটিক্যালি যখন তোমরা করবা তখন তোমাদেরকে ইকোনমিক্যাল কিনা সেটাও দেখতে হবে। সো ওই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে ক্যাপাসিটি যেহেতু অনেক বেশি,
আমরা ডিটাকে হয়তো বা কমায় দিব। সো ডি ইকুয়াল টু ধরো আমি নেক্সট ট্রায়ালে সে 18 ইঞ্চি দিলাম, 18 ইঞ্চি দিয়ে আরেকবার ট্রায়াল দিব, আরেকবার ট্রায়াল দিয়ে দেখবো যে আসলে মোটামুটি কাছাকাছি হয় কিনা। সো 20 ইঞ্চি হয়তো বা তোমার কংক্রিট ঢালাই দিতে হবে অনেক বেশি। সো একটা ফুটিং তো আর নিশ্চয়ই একটা বিল্ডিং এ থাকবে না, অনেকগুলো থাকবে। সো এই জিনিসটা যখন প্র্যাকটিক্যালি কাজ করবা তখন অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে ডি ইকুয়াল টু যদি 20 ইঞ্চি চিন্তা করি তাহলে পাঞ্চিং শেয়ার ওকে আছে। নেক্সট আমাদের যে বিম শেয়ার সেটা চেক দিতে হবে। এখন এটা হচ্ছে একটু রেক্টেঙ্গুলার শেপ, সেই ক্ষেত্রে বিম শেয়ারের ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করতে হবে যে এখানে ক্রিটিক্যাল সেকশনটা কোথায় হবে। সো বিম শেয়ারের জন্য ক্রিটিক্যাল সেকশন জেনারেলি যেটা হয় যে কলাম থেকে ডি ডিস্টেন্সে, কলাম থেকে ডি ডিস্টেন্সে যদি চিন্তা করি আমাদের এটা একটা ক্রিটিক্যাল সেকশন, এখানে অথবা বিম শেয়ার হবে। আর টোটাল লোডটা আসবে হচ্ছিল এই এরিয়াতে বটম থেকে। এখন এটা তো গেল একদিক, এখন একটু চিন্তা করে বলো তো যে এই দিকে কি এরকম একটা বিম শেয়ার আসার কথা না? এদিকেও তো ফেল করতে পারে এরকম শেয়ারে। সো দুই দিকেই কিন্তু আসলে ক্রিটিক্যাল সেকশন হওয়া সম্ভব। আগের যে ম্যাথটা করানো হয়েছিল তখন দেখবা যে শুধুমাত্র ওয়ান ডিরেকশনে আমরা চিন্তা করছিলাম যে বিম শেয়ার হবে, কারণ হচ্ছিল সেই ক্ষেত্রে আমাদের ডাইমেনশনটা সমান ছিল, দুই দিকেই ডিমান্ড এবং ক্যাপাসিটি সেম থাকবে। তো রেক্ট্যাঙ্গুলার যেহেতু শেপ আমরা দুইটা বিম শেয়ার চেক দিতে হবে, একটা লং ডিরেকশনে আর একটা হচ্ছিল শর্ট ডিরেকশনে। সো প্রথমে আমরা দেখবো যে লং ডিরেকশনে কত আসে। তো লং ডিরেকশনের ক্ষেত্রে প্রথমে আমাকে যেটা করতে হবে যে ক্রিটিক্যাল সেকশন যেটা সেটা কত দূরে বের করি। সো ক্রিটিক্যাল সেকশন আমাদের ডি ডিস্টেন্স দূরে হবে, তো আমাদের হচ্ছিল ক্রিটিক্যাল সেকশনের উইডথটা বের করতে হবে। সো এটা হচ্ছিল টোটাল ছিল 126 ইঞ্চি টোটাল দৈর্ঘ্যটা। সো সেন্টার থেকে হবে হচ্ছিল 63 ইঞ্চ। সো 63 ইঞ্চ থেকে আমরা এই অংশটাকে বের করতে চাচ্ছি, তার মানে এটা হবে 63 ইঞ্চ মাইনাস হচ্ছে হলো আমাদের 20 ইঞ্চি ডি মাইনাস হচ্ছে হলো তোমার হচ্ছে হলো কলামের 50%, দ্যাটস মিন এই ডিস্টেন্সটা মাইনাস 10 ইঞ্চ। সো আমরা যদি এটা করি তাহলে আমাদের যে ডিস্টেন্সটা বের হবে সেটাই হচ্ছে হলো এই উইডথটা। তো এই উইডথটা আমাদের আসতেছে হচ্ছে হলো 33 ইঞ্চের মতো। তো এখন আমাদের কাজ হচ্ছে হলো ডিজাইন ক্যাপাসিটি কত এবং ডিমান্ড কত সেটা বের করা এই জোনের ভিতরে। তো ফার্স্টে হচ্ছে হলো আমাদের ডিমান্ড আর এটা হচ্ছে হলো ক্যাপাসিটি চেক দিতে হবে। সো ডিমান্ডের ক্ষেত্রে হচ্ছে হলো কিউ ইউ, যেটা হচ্ছে হলো 3.6 ইন্টু হচ্ছে হলো এই এন্টায়ার এরিয়া যেটা আছে এরিয়াটাকে মাল্টিপ্লাই করতে হবে। সো এরিয়ার ক্ষেত্রে এরিয়ার লেন্থ হচ্ছে হলো 9.75 ফিট আর এদিকের উইডথ হচ্ছে হলো 33 ইঞ্চ। সেটাকে ফিটে কনভার্ট করার জন্য 12 দিয়ে ভাগ দিলাম, তো এখানেও 96 কিপের মতো আসলো। আর ক্যাপাসিটি আমরা জানি যে 2π√/fc ইন্টু বিডি। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে 2 × 0.75 ইন্টু হচ্ছে হলো √/4000 4KSI এর জন্য। সো বি কত হবে, বি হচ্ছে হলো এই 9.75 ফিট যেটা সেটাকে ইঞ্চিতে কনভার্ট করলাম। আর ডি হচ্ছিল আমরা ধরছিলাম যে আমাদের ডি হবে হচ্ছিল 20 ইঞ্চ। সো ডি, তো এই ফর্মুলা দিয়ে আমরা মোটামুটি এটার ক্যাপাসিটিটা বের করতে পারলাম। তো একইভাবে এখানেও দেখো যে ডিমান্ড হচ্ছে হলো 96, ক্যাপাসিটি অনেক বেশি। সো আমরা যে ডিটা আপাতত ধরছি সেটা এডিকুয়েট আছে। এটা গেল হচ্ছিল লং ডিরেকশনের ক্ষেত্রে আমাদের বিম শেয়ার চেক। নেক্সট আমাদের যেটা করতে হবে আরেকটা ক্রিটিক্যাল সেকশন চিন্তা করতে হবে যেটা শর্ট ডিরেকশনে। তো সেটা এখন আমরা দেখি। তো শর্ট ডিরেকশনের ক্ষেত্রেও একইভাবে আমাদের প্রথমে হচ্ছিল ক্রিটিক্যাল জোন যেটা সেটার উইডথ কত বের করতে হবে। তো এদিকে হচ্ছিল টোটাল তোমার 9.75 ফিট, দ্যাটস মিন এখানে হচ্ছিল 117 ইঞ্চি, ঠিক আছে 117 ইঞ্চি। তাহলে
তার 50% হবে হচ্ছে হলো 58.5 ইঞ্চি। আর কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে হচ্ছে হলো আমাদের ক্রিটিক্যাল সেকশনটা হবে। তাহলে উইডথটা আমরা ইজিলি করতে পারবো যে 58.5 ইঞ্চি মাইনাস হচ্ছে হলো এখান থেকে কলামের হাফ 7.5 মাইনাস হচ্ছে হলো ডি ডিস্টেন্স দূরে এটা। তো এই ডিস্টেন্সটা আমরা পাচ্ছি হলো 31 ইঞ্চির মতো। সো এটা হচ্ছে হলো 31 ইঞ্চি আসতেছে। তো একইভাবে আমাদের ডিমান্ড এবং ক্যাপাসিটি বের করতে হবে এখান থেকে। সো ডিমান্ড আগের মতোই কিউ ইউ ইন্টু হচ্ছে হলো তার লেন্থ 10.5 ফিট ইন্টু হচ্ছে হলো 31 ফিট হচ্ছে হলো তার যে উইডথ আমরা বের করে রাখলাম সেটা। এখান থেকে 97 কি পার্সেন্ট হচ্ছে হলো তার হচ্ছে হলো ডিমান্ড, আর ক্যাপাসিটি আসতেছে এরকম যে 2 ইন্টু 5 রুট ওভার এফসি ইন্টু বিডি। সো আমরা যদি সবগুলো ভ্যালু বসায় দেই যে 2.75 রুট ওভার 4000, আর বি এর ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে বি হবে এটা 10.5 ফিট। সো আমরা ইঞ্চিতে কনভার্ট করলাম ডিভাইডেড ইন্টু হচ্ছে হলো ডি। সো ডি ইকুয়ালটা আমরা ধরছি হচ্ছে হলো 20 ইঞ্চি, সেটা এখানে বসানো আছে। সো 1000 দিয়ে ভাগ দিলাম ইউনিট কনভার্সনের জন্য। আমাদের আসতেছে হচ্ছে হলো 240 কিপের মতো। সো এই ক্ষেত্রেও দেখো একই কথা যে ডিমান্ড এবং ক্যাপাসিটি দুটার মধ্যে ডিমান্ড ছোট। সো আমরা এই ডেপথ যেটা 20 ইঞ্চি ধরলাম সো সেটা এডিকুয়েট, বাট আমি যদি মেনশন করি যে এটা নট ইকোনমিক্যাল। সো ফর প্র্যাকটিক্যাল পারপাস তোমরা আসলে এটাকে কমাবা। সো এটা হলো ফর প্র্যাকটিক্যাল পারপাস, আমাদের এক্সামের জন্য বা আপাতত আমরা ঠিক আছে আমরা ওকে ধরে নিচ্ছি, বাট প্র্যাকটিক্যাল পারপাসে তোমরা এটাকে অবশ্যই চেঞ্জ করে নেবা। এরপরে আরো দরকার হলে একটা ট্রায়াল দিবা, কারণ এখানে ভ্যারিয়েশনটা অনেক বেশি। ক্যাপাসিটি এত দরকার নেই, কারণ তুমি যে সয়েলের বেয়ারিং প্রেশার বা এগুলো সবকিছুতে মোটামুটি 2.5 টাইমস সেফটি ফ্যাক্টর রেখে আসছো। সো এখানে এত বেশি সেফটি ফ্যাক্টর রাখলে তোমার এটা মানে কমপ্লিটলি ইকোনমিক্যাল একটা জিনিস হয়ে যাবে। সো এটা খেয়াল রাখবা। আচ্ছা, সো নেক্সট আমাদের যেটা করতে হবে, আমাদের এরিয়া বের করা হলো, দেন হচ্ছে হলো শেয়ার ডিজাইন থেকে। আর হ্যাঁ বলো। আমরা শুধুমাত্র লং ডিরেকশনের জন্য বের করলেই এটা ওকে হয়ে যেত না? লং ডিরেকশনের জন্য অ্যাডিকুয়েট হলে তো স্যার শর্ট ডিরেকশনে আপনি অ্যাডিকুয়েট হওয়ার কথা না? আচ্ছা, সো এটা তুমি কোন সেন্সে বললা সেটা আগে আমাকে একটু বলবা, যে এরিয়া মানে ইসেরটার জন্য এই মানে কিসের জন্য বললা এটা, যে লেন্থটা বড় এই কারণে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ধরছো ওটা ঠিকই আছে, এক ডিরেকশনে করলে হতো, কিন্তু এখানে প্রবলেমটা এটা যে শুধুমাত্র ক্যাপাসিটি না, ডিমান্ড যেটা আছে ডিমান্ডটা আবার ডিপেন্ড করতেছে ডি এর উপরে। ঠিক আছে, এই যে 33 ইঞ্চি আমরা উইডথটা পাচ্ছি ক্রিটিক্যাল জোনের, এটা কি ডি এর উপর ডিপেন্ড করতেছে না? জি স্যার। সো দুই সাইডে কিন্তু ডি এর উপর ডিপেন্ড করতেছে। সো তুমি যদি একটা দিয়ে কমফোর্ট ফিল করো দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে দুইটাকে চেক করাই ভালো, কারণ ডি এর উপর ডিপেন্ড করতেছে ডিমান্ড এবং ক্যাপাসিটি বোথ। সো তুমি শুধুমাত্র ক্যাপাসিটিটা চিন্তা করতেছো যে এদিকে যেহেতু লেন্থ বেশি হবে ক্যাপাসিটি হয়তো বা বেশি, সো এদিকে যেহেতু লেন্থ কম হবে ক্যাপাসিটি কম, আমি যদি এটা চেক দিই তাহলে হয়তো হয়ে যাবে। কিন্তু আমার যেটা মনে হয় যে ডি এর উপর যেহেতু ডিমান্ডও ডিপেন্ড করতেছে, দুইটা চেক দেওয়াটা বেটার। ঠিক আছে, তুমি যে সেন্সে বলছো সেটা হচ্ছে ক্যাপাসিটির সেন্স, যে শুধু ক্যাপাসিটি আমি যদি চিন্তা করি যে এই ডিরেকশনে বেশি হবে বা এই ডিরেকশনে কম হবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো বেটার হচ্ছে সেফ সাইডে থাকার জন্য তুমি বোথ ডিরেকশন চেক দিয়ে দিলা। কারণ তোমাদের প্র্যাকটিক্যালি যেটা হবে আর কি, তুমি হয়তো এখানে হাতে ক্যালকুলেশন করতেছো, যখন তুমি প্র্যাকটিক্যাল কাজ করবা এইভাবে হাতে ক্যালকুলেশন করার থেকে তোমার কাছে হয়তো একটা এক্সেল ফাইল থাকবে, তুমি জাস্ট ডিটাকে ইনপুট দিবা যে ডি 20 ইঞ্চি হলে আমার ক্যাপাসিটি কত,
আর হচ্ছে হলো ডিমান্ড কত, দুইটাই বের হয়ে যাবে। তুমি চেক করলা, অ্যাট এ গ্ল্যান্স দেখলা, দেখে তোমার কাছে মনে হলো যে না এটা ইকোনমিক্যাল হচ্ছে না, আমি ডিটাকে এখন চেঞ্জ করে সে 18 ইঞ্চি দিলাম। সো এখানে যেহেতু আমাদের ফুললি হ্যান্ড ক্যালকুলেশন করতে হচ্ছে, এই কারণে আমি তোমাদেরকে এতটুকু ফ্লেক্সিবিলিটি দিচ্ছি যে ঠিক আছে যদি এডিকুয়েট হয় তাহলে ছেড়ে দাও, কিন্তু প্র্যাকটিক্যালি ওটা করবো আর কি, যে বোথটাই চেক দেওয়া বেটার। আচ্ছা, তাহলে আমাদের এরিয়া গেল, আর ডেপথ অফ ফুটিং বেস সেটা চলে গেল। নেক্সট আমাদের যেটা করতে হবে যে আমাদের ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে। তো ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট ডিজাইন আমরা লাস্ট যেটা দেখছিলাম যে আমরা এটাকে একটা ক্যান্টিলিভার পার্টের মতো চিন্তা করি। সো ক্যান্টিলিভার পার্ট চিন্তা করে আমরা ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টটাকে ডিজাইন করি। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে যে আমরা কয়টা ডিরেকশনের জন্য ডিজাইন করব। তো তোমাদের স্ল্যাবের কথা মনে আছে যে লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন, দুই ডিরেকশনে যে করতাম? জি স্যার। সো জেনারেলি আমরা বোথ ডিরেকশনের জন্য করতে হয়। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো যে 10.5 ফিট এখানে একদিকে লেন্থ আর একদিকে হচ্ছিল 9.75 ফিট। তো দুইটা মানে ডাইমেনশন কি খুব বেশি ভ্যারিয়েশন আছে? যদিও এটা রেক্টেঙ্গুলার, আমরা ইন্টেনশনালি করছি যেহেতু আমাদের ফুটিংটা রেক্টেঙ্গুলার, সেই কারণে। সো এটা যখন ডিজাইন করবা তার বিহেভিয়ারটা ইম্পর্টেন্ট। বিহেভিয়ারটা দেখবো যে অলমোস্ট স্কোয়ার ফুটিং এর মতোই করবে। সেই কারণে আমরা এই ক্ষেত্রে যেটা করব মোমেন্টের ভ্যালুটা আগে চেক করি যে কি অবস্থা। সো ফার্স্টেই দেখো যদি আমি লং ডিরেকশনের কথা চিন্তা করি, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশন। সো ক্রিটিক্যাল সেকশন হচ্ছে হলো কলামের এইজে, এটা হচ্ছে হলো ক্রিটিক্যাল সেকশন। আর যদি আমি হচ্ছে হলো শর্ট ডিরেকশন চিন্তা করি, এটা হচ্ছে আমার জন্য ক্রিটিক্যাল সেকশন। তো ফার্স্ট আমরা একটু চেক করে নেই যে দুই ডিরেকশনে মোমেন্ট কিরকম আসে সেটা। তো মোমেন্ট আর্মগুলো একটু চিন্তা করি কত হবে। সো আমাদের টোটাল হচ্ছিল 10.5 ফিট, মানে 126 ইঞ্চি হচ্ছিল টোটাল লেন্থ, আর সেন্টার থেকে ছিল হচ্ছিল আমাদের 63 ইঞ্চি, এখান থেকে ছিল 63 ইঞ্চি। সো আমরা যেহেতু সেন্টার থেকে ধরতেছি, আমরা কলামের যদি 10 ইঞ্চি বাদ দেই তাহলে মোমেন্ট আর্মটা যেটা পাবো সেটা হচ্ছিল 53 ইঞ্চি। একইভাবে আমরা যদি এই দিকে চিন্তা করি, এটা ছিল 117 ইঞ্চি। সো 117 যদি অর্ধেক করি, সেই ক্ষেত্রে আসে হচ্ছে হলো মোটামুটি 58.5 ইঞ্চি সেন্টার থেকে। এটার সেন্টার থেকে যে ডিস্টেন্সটা সেটা আসে হচ্ছিল 58.5 ইঞ্চ। তো সেন্টার থেকে আমরা যদি চিন্তা করি যে কলামের ডাইমেনশনের হাফ, সেটা আসে হচ্ছিল 15 ইঞ্চি, তার মানে হচ্ছিল 7.5 ইঞ্চি। সো 7.5 ইঞ্চি যদি বাদ দেয় তাহলে আমাদের আসতেছে হচ্ছিল প্রায় 51 ইঞ্চির মতো ফেস থেকে এই আউটার এজ পর্যন্ত ডিস্টেন্স। সো সেটাই হচ্ছিল আমার জন্য মোমেন্ট আর্ম, যেটা লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনে। তো এখন আমরা মোমেন্টটাকে বের করব। যেহেতু ক্যান্টিলিভার অ্যাকশন আমরা ধরতেছি, আমাদের ফুটিং এখানে হচ্ছে হলো কিউ ইউ পরিমাণ কাজ করতেছে, আর আমাদের ক্রিটিক্যাল সেকশন হচ্ছিল এখানে, তাহলে এটা একটা ক্যান্টিলিভার পোর্শনের মতো কাজ করবে। সো ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছিল QL²/2, এবং আমরা মোটামুটি 1 ফিট উইডথের জন্য ডিজাইন করব, 1 ফিট উইডথের জন্য ফুটিং এর। তো এখন যদি এটা চিন্তা করি যে কিউ ইউ আমাদের হচ্ছিল 3.6, আর মোমেন্ট আর্ম হচ্ছিল আমরা বের করে আসছি যে 53 ইঞ্চির মতো। সো 53 ইঞ্চি ডিভাইডেড হচ্ছিল 12, ফিটে কনভার্ট করার জন্য ডিভাইডেড হচ্ছিল 2, যেহেতু ক্যান্টিলিভার, তাহলে আসতেছে 35.1 কি ফিট পার ফিট, যেহেতু আমরা পার ইউনিট ডিস্টেন্সের জন্য করতেছি। একইভাবে যখন আমরা শর্ট ডিরেকশনে চিন্তা করব, শর্ট ডিরেকশনের ক্ষেত্রে আমাদের মোমেন্ট আর্ম হচ্ছিল 51 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে 3.6 51 ডিভাইডেড 12 তার স্কোয়ার ডিভাইডেড 2, তাহলে 32.5। এখন এখানে দেখো যে মোমেন্টের ভ্যালুর ভ্যারিয়েশন কি খুব বেশি আছে? না স্যার। আচ্ছা,
সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনের জন্য আলাদাভাবে ডিজাইন না করে যেটা বেশি, দ্যাটস মিন আমাদের লং ডিরেকশনের যে রিইনফোর্সমেন্টটা এটাই আসলে শর্ট ডিরেকশনও দিয়ে দিব। সো আমাদের এই জিনিসটা হচ্ছিল গভর্নিং আসতেছে যে 35.1 আমরা এটার জন্য ডিজাইন করব, ডিজাইন করে আমাদের যে রিইনফোর্সমেন্ট আসে আমরা সেটা দিব। তো আমাদের ডিজাইন মোমেন্ট তাহলে মোটামুটি পরিষ্কার যে কত 35.1 ফিট পার ফিট। তো এই ফর্মুলা মোটামুটি তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, অনেকদিন ধরে ইউজ করতেছি। তো আমরা ফার্স্ট হচ্ছিল স্টিল এরিয়া নিব যে কত মোমেন্ট ডিভাইডেড হচ্ছিল 0.9 FY ইন্টু ডি মাইনাস a/2। তো মোমেন্ট হচ্ছিল 35.1 ইন্টু 12 ইউনিট কনভার্সনের জন্য 0.9 ইন্টু হচ্ছিল 60 কেএসআই এর জন্য, আর ডি আমরা ধরছিলাম এডিকুয়েট হিসাবে যে 20 ইঞ্চি আমরা চিন্তা করতেছি। সো ডি হচ্ছিল 20 ইঞ্চি মাইনাস এটাকে আমরা এখানে 1 ইঞ্চি হিসাবে ইনিশিয়াল ভ্যালু ধরলাম 1 ইঞ্চ। তো এস এর ভ্যালু পাচ্ছি হলো 0.4 ইঞ্চি স্কোয়ার পার ফিট, মানে প্রতি ফিট ফুটিং এ 0.4 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট লাগবে। তো সেটা থেকে আমরা আমাদের কম্প্রেশন এরিয়া যেটা আছে এ সেটা বের করব, ASFY ডিভাইডেড 0.85 এসি প্রাইম ইন্টু বি। এক্ষেত্রে বি হচ্ছে হলো আমরা যেহেতু পুরো স্ল্যাবের জন্য না করে 12 ইঞ্চি স্ট্রিপ ধরে করতেছি, আমাদের 12 ইঞ্চি স্ট্রিপের জন্য এখানে আসছে বি ইকুয়াল টু 12 ইঞ্চ। সো এস হচ্ছে হলো 0.4 এটা ইন্টু হচ্ছে হলো 60 ডিভাইডেড 0.85 ইন্টু 4 KSI ডিজাইনে ছিল যে আমাদের কনক্রিট হচ্ছিল 4 KSI। এখান থেকে এ আসছে 0.58 আর আমরা ধরছিলাম হচ্ছিল 1 ইঞ্চ, মোটামুটি কাছাকাছি। তারপরে আমরা আরেকটা ট্রায়াল দিব, আরেকটা ট্রায়াল দিলে এস এর ভ্যালু ওই সেমই আসতেছে 0.4 এর মতো। তো এটা হচ্ছিল ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট কতটুকু লাগবে। আর এট দ্য সেম টাইম আমাদের যেটা চেক দিতে হবে যে টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজের জন্য আসলে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে মিনিমাম। তো আমরা এস মিনিমামটা বের করব 0.0018 বি ইন্টু টি। তো বি আমরা একটু আগে বললাম যে আমাদের পার ইউনিটের জন্য, সো 12 ইঞ্চি হবে। আর টি হচ্ছে হলো টোটাল যে আমি স্ল্যাবের পোর্শনটা চিন্তা করতেছি তার থিকনেস। তো আমরা ডি ধরছি হচ্ছে হলো 20 ইঞ্চি আর কভার হচ্ছে হলো 3 ইঞ্চি ধরবো হচ্ছে হলো কভার। তো টোটাল আমাদের যে থিকনেসটা সেটা আসবে হচ্ছিল 23 ইঞ্চি। সো এটা হচ্ছিল ডি আর এটা হচ্ছিল কভার। তো 0.0018 বি হচ্ছিল 12 ইঞ্চি ইন্টু হচ্ছিল 23 ইঞ্চি। সো আমাদের এখানে আসতেছে 0.49। তো এখানে দেখো যে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট কম লাগতেছে, সেই তুলনায় আমার টেম্পারেচার শ্রিঙ্কেজের যে রিইনফোর্সমেন্ট সেটা পার ফিটে বেশি লাগবে। সো এটাই হচ্ছিল আমাদের গভর্নিং। তো আমরা যদি মোটামুটি 5 নাম্বার বার ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের স্পেসিংটা দাঁড়াচ্ছে হলো 7.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, আর ইন দ্য মিন টাইম আমাদের আরেকটা জিনিস বের করে রাখতে হয় ফুটিং ডিজাইনে, সেটা হচ্ছিল যে এই বার ইউজ করলে তার ডেভেলপমেন্ট লেন্থটা কত আসে। তো 5 নাম্বার বারের জন্য FY ডিভাইডেড 20 রুট ওভার FC ইন্টু বার ডায়া। সো বার ডায়াটা হচ্ছে হলো 5 নাম্বার বারের জন্য। সো 60 KSI স্টিল ছিল আর হচ্ছে হলো 4000 হচ্ছিল তোমার কনক্রিট, আর ডায়ামিটার হচ্ছে হলো 5/8 ইঞ্চ। সেখান থেকে আমাদের আসতেছে 29.6 ইঞ্চি যেটা ডেভেলপমেন্ট প্লেন। তো এটাই হচ্ছিল মোটামুটি রিইনফোর্সমেন্ট কতটুকু লাগবে। সো এটা করার পরে নেক্সট আমাদের যেটা কাজ হয় সেটা হচ্ছিল যে রিইনফোর্সমেন্টের ডিটেইলিংটাকে ক্লিয়ারলি বুঝানো এবং ডেভেলপমেন্ট লেন্থ যেটা আছে সেটাকে চেক করা। তো ফার্স্টে আমরা যেটা ডিসকাস করলাম যে আমরা শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনে এই রিইনফোর্সমেন্টটা দিব যে 35.1 ফিট পার ফিটের জন্য। তো আমরা ফার্স্টে চিন্তা করি যে এটা আমাদের শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট, এটা হচ্ছে লং রিইনফোর্সমেন্ট। সো দুইটাই লিজেন্ড এর আন্ডারে যাবে, যে আমাদের নাম্বার 5 রিইনফোর্সমেন্ট 7.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো একইভাবে তুমি যখন সেকশন ড্র করবা সেকশনেও তুমি বোথ ডিরেকশনে একই রিইনফোর্সমেন্ট দেখাচ্ছ যে নাম্বার 5 7.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা প্ল্যান এবং এটা হচ্ছে এলিভেশন।
তো নেক্সট আমাদের যেটা করতে হবে যে ডেভেলপমেন্ট লেন্থ আমাদের চেক করতে হবে। তো যেহেতু মোমেন্টের ক্রিটিক্যাল সেকশন হচ্ছিল এইটা এবং এইটা, লং এবং শর্ট ডিরেকশনে, আমাদের যখন রিইনফোর্সমেন্ট দিব এই যে লেন্থটুকু আছে এই লেন্থটুকু হচ্ছিল অ্যাভেলেবল লেন্থ, এটাকে অবশ্যই তোমার ডেভেলপমেন্ট লেন্থ থেকে বড় হতে হবে। আর আমরা জেনারেলি এখানে 3 ইঞ্চ হচ্ছিল কভার যেটা চিন্তা করছি, নিচ থেকে একইভাবে সাইডেও আমরা 3 ইঞ্চ কভার চিন্তা করব। তো এখানে দেখি এখন কতটুকু আসলে অ্যাভেলেবল লেন্থ আমাদের পাওয়া যায় ক্রিটিক্যাল সেকশন থেকে। তো আমি এটা দুইটা কালার দিয়ে করছি, দেখো একদিকে হচ্ছিল 10.5 ফিট লেন্থের দিকে, আর এক ডিরেকশন হচ্ছিল 9.75 ফিট। সো ফার্স্টে আমরা 10.5 ফিটের ডিরেকশনটা চিন্তা করি। এখানে মোমেন্ট আর্ম ছিল হচ্ছিল আমাদের 53 ইঞ্চি। সো আমি রিইনফোর্সমেন্ট আরও 3 ইঞ্চি পর থেকে দিব, তার মানে এখানে আসতেছে টোটাল 50 ইঞ্চি। সেই 50 ইঞ্চি হচ্ছে হলো আমার অ্যাভেলেবল লেন্থ, এটাকে অবশ্যই ডেভেলপমেন্ট লেন্থ থেকে বড় হতে হবে। একইভাবে যখন আমি শর্ট ডিরেকশন চিন্তা করব, আমার মোমেন্ট আর্ম হচ্ছে হলো 51 ইঞ্চি। সো আমি রিইনফোর্সমেন্ট যখন দিব এইখানে 3 ইঞ্চি ছেড়ে দিব। সো এখানে অ্যাভেলেবল লেন্থ যেটা পাবো সেটা হচ্ছে হলো 48 ইঞ্চি। সো 48 ইঞ্চি, এটাকেও অবশ্যই 29.6 থেকে বড় হতে হবে। যদি বড় হয় তাহলে আমার রিইনফোর্সমেন্ট ওকে আছে। সো আমরা এই রিইনফোর্সমেন্টটাই বোথ সাইডে দিব। আর এই ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যে ডেভেলপমেন্ট লেন্থ যদি গভর্ন না করে সেই ক্ষেত্রে কি করব। সেই ক্ষেত্রে তুমি রিইনফোর্সমেন্ট যেটা আছে সেটাকে হয়তো একটু কমায় দিবা, যেমন এখানে 5/8 আসছে, তুমি হয়তোবা নাম্বার 4 ইউজ করতে পারো, ঠিক আছে? সেটা অবশ্যই চেক করবা যদি ডেভেলপমেন্ট লেন্থ কখনো না মিলে। আর স্পেসিং এর ক্ষেত্রে জেনারেলি আমরা করি আর একটা জিনিস, সেটা হচ্ছে হলো যে মিনিমাম আমরা একটা যেহেতু রিইনফোর্সমেন্ট দিতে যাচ্ছি, সো ম্যাক্সিমাম যে স্পেসিংটা এটা স্ল্যাবের মতো 2T আর হচ্ছে হলো 8 ইঞ্চ, এটা আমরা গভর্ন করি। তো 8 ইঞ্চের যে বড় খুব একটা আসে না, যার কারণে আমি ওই চেকটা এখন তোমাদের দেখাই নাই। সো এটা তোমরা প্র্যাকটিক্যালি চেক দিতে পারো রিইনফোর্সমেন্ট যখন ডিজাইন করবা। তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছো? তোমাকে আছো? ক্লিয়ার। আচ্ছা, এখন মিডের পরে মনে হয় একটা ক্লাস টেস্ট দিতে হবে, তোমরা পড়াশোনা করতে পারতেছো না ক্লাস টেস্ট না দিলে, ঠিক আছে? এখন আমি আজকের রেকর্ডটা আমি অফ করে দিই, ক্লাস শেষ।